নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমে হেডলাইন্স। করোনা আবহে বিজয় মিছিল নিষিদ্ধ করল কমিশন। শংসাপত্র নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজনের বেশি নয়। খোলা বাজারে ভ্যাকসিনের দাম কেন মাত্রা ছাড়া, কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। অক্সিজেনের অভাবে 4 রোগীর মৃত্যু, ঘটনার প্রতিবাদে পরিজন বিক্ষোভ বীরভূমের রামপুরহাট হাসপাতালে। অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। বোলপুর হাসপাতালে অক্সিজেনের তীব্র অভাব। মোটা অঙ্কের টাকা নিয়ে করোনার মৃতদেহ সৎকার, মানা হচ্ছে না সুরক্ষা বিধি। গুটি কয়েক বেসরকারি হাসপাতালের সঙ্গে একদল শ্মশান কর্মীর অসাধু চক্র। তোলপাড় বর্ধমান, কুকর্মের পাণ্ডাদের গণধোলাই। করোনার জেরে কেন্দ্রীয় সংস্থার জেরা বন্ধ, 10 দিন তদন্তের কাজ বন্ধ রাখলো ইডি সিবিআই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব, হাজিরা এড়ালেন কেষ্ট। 10ই মে পর্যন্ত হাওড়া আদালতে কর্মবিরতি। ফের নজরবন্দি অনুব্রত মণ্ডল। বিকেল 5টা থেকে কমিশনের নজরদারিতে। শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাড়ি থেকে বেরোনো নিষেধ। ভিডিওগ্রাফি হবে গতিবিধির, ঘরে বসেই খেলা হবে বললেন কেষ্ট। সন্ধ্যাতেই বাহিনীকে সঙ্গে নিয়ে অনুব্রতর বাড়িতে পৌঁছে গেল কমিশনের এক আধিকারিক। 30শে এপ্রিল সকাল 7টা পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত মণ্ডল। ঘরে বসেই খেলা হবে বললেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা। প্রথমে বেনামি সম্পত্তির অভিযোগে আয়কর নোটিশ, এরপর গরু পাচার কাণ্ডে সিবিআই তলব, আর আজ কমিশনের নির্দেশে নজরবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমে ভোট 29শে এপ্রিল শেষ দফায়। তার আগে আজ বিকেল 5টা থেকে 30শে এপ্রিল সকাল 7টা পর্যন্ত নজরবন্দির নির্দেশ দেওয়া হয় বীরভূমের দাপুটের তৃণমূল নেতাকে। সন্ধ্যেতেই বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অনুব্রতর বাড়ি পৌঁছে যান নির্বাচন কমিশনের 3 আধিকারিক। নজরবন্দি থাকাকালীন ভিডিওগ্রাফি করা হবে অনুব্রতর সমস্ত গতিবিধি। তবে এসবে নির্বিকার অনুব্রতর দাবি, খেলা বন্ধ হবে না, খেলা হবে ঘরে বসেই, ভয়ঙ্কর খেলা হবে। হ্যাঁ, খেলা বন্ধ হবে। দাদা, কোর্টে যাওয়ার কথা কিছু ভাবছেন? ওটা পরে ভাববো, এখন ভাবছি না, পরে দলের সঙ্গে আলোচনা করে ভাববো। এই নিয়ে কতবার হতে হলো নির্বাচনের সময়? 16 হয়েছে, 19 হয়েছে, 21 হলো। ঘটনাচক্রে আজই তার নিজাম প্যালেসে হাজিরার কথা ছিল। গরু পাচার কাণ্ডে অনুব্রত তার এক সঙ্গীকে তলব করেছিল সিবিআই। তবে করোনা আবহে কিডনির সমস্যা ও অন্যান্য শারীরিক অসুস্থতার কথা জানিয়ে চিঠি দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে 2 সপ্তাহ সময় চেয়ে নেন অনুব্রত। কমিশন সূত্রে জানা গেছে, শেষ দফায় মোট 753 কোম্পানি বাহিনী নামানো হবে। এর মধ্যে 224 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বীরভূমে। অনুব্রত বলেন, 2016-2019-এও নজরবন্দি করা হয়েছিল তাকে। এ আর নতুন কি? সব মিলিয়ে ভোটের প্রায় 48 ঘন্টা আগে থেকে কমিশনের তৎপরতা, নজরবন্দি অনুব্রতর কথা আর বাহিনীর বুটের দাপটে সরগরম বীরভূম। আকাশ বার্তা। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির কড়া প্রতিক্রিয়ার পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। 2রা মে ভোট গণনার দিন কোনো রকম বিজয় মিছিল করা যাবে না বলে নির্দেশ দিল তারা। করোনা সংক্রমণ যখন বেলাগাম, তখন বিজয় মিছিল নিয়ে রাশ টানল কমিশন। এ রাজ্যে প্রায় গোটা ভোট পর্বেই প্রচারে উপচে পড়া ভিড় ছিল। কেউই প্রায় মানেননি করোনা বিধি। গতকাল এক মামলায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসে কমিশন। তারপরে কমিশন সিদ্ধান্ত নেয় 2রা মে ভোট গণনার পর বা তারপরে বিজয় মিছিল বা কোনো সমাবেশ করা যাবে না। আরও নির্দেশ দেয় তারা, শংসাপত্র নেওয়ার সময় বিজয়ী প্রার্থীর সঙ্গে সর্বাধিক 2জনের বেশি গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। গতকাল এক মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ভোট পর্বে যেভাবে সংক্রমণ ছড়িয়েছে তা পর্যবেক্ষণ করে বলেন, কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। হয় উপযুক্ত ব্যবস্থা নিন, নইলে গণনা স্থগিত করে দেব। এরপরই কমিশন নড়েচড়ে বসে নির্দেশ জারি করে। তবে অনেকেরই অভিযোগ, করোনা সংক্রমণ বেলাগাম হওয়ার পর ব্যবস্থা নিল কমিশন। দাবি, আদালতের ধমক খেয়েই সাবালক হলো তারা। আকাশ বার্তা। ভ্যাকসিনের দাম নির্ধারণের মাপকাঠি কি, কেন্দ্রের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। খোলা বাজারে ভ্যাকসিনের দাম মাত্রা ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। 29শে এপ্রিল রাজ্যে 8ম দফা ভোটের পরই কন্টেনমেন্ট জোনের তালিকা ঘোষণা করা হবে। পাশাপাশি রাজ্যের অন্য জেলাতেও মাইক্রো কন্টেনমেন্ট জোনের তালিকা ঘোষণা করা হবে বলে জানা গেছে। করোনা মামলায় কেন্দ্রকে ফের কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। অক্সিজেন সংকট নিয়ে আজ শীর্ষ আদালতের মন্তব্য, মানুষের প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন মনে করলে এবার আদালত হস্তক্ষেপ করবে। শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, এই অক্সিজেন সংকট মোকাবিলায় তারা কি ব্যবস্থা নিচ্ছেন। করোনা ভ্যাকসিনের বিভিন্ন রকম দাম নিয়েও কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। কেন খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির ছাড় দেওয়ার পর এই ঘটনা ঘটল, তা নিয়েও কেন্দ্রের জবাব চেয়েছেন তারা। আকাশ বার্তা। বিচারপতিদের জন্য কোভিডের বিশেষ চিকিৎসা ব্যবস্থা অশোকা হোটেলে করা হবে বলে আদালতের ভৎসনার মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ আদালত বলে, বিচারকদের চিকিৎসার পৃথক ব্যবস্থা করলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। বিচারপতিরা সরকারের কাছে এ ধরনের কোনো আবেদনও জানাননি।
বিচারক মহোদয়রা সুযোগ পাচ্ছেন যে যেখানে মানুষের পাশে এসে দাঁড়ানোর, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা না করে যদি সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা যায়, এই জন্যই কিন্তু এই আদালত আজকে এই রায়টা দিয়েছেন এবং বলেছেন যে আমরা কোনো বিশেষ ব্যবস্থা চাইনি, তাই জন্য আমাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা দেওয়া হওয়াটা সমীচীন নয়, অবিলম্বে এই নির্দেশিকা ফিরিয়ে নেওয়া হোক। দিল্লি যেন এখন মৃত্যুপুরী, করোনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ, দেহ সৎকারের জন্য শ্মশানে এখন দীর্ঘ লাইন। একের পর এক মৃত্যু। কোভিড আক্রান্ত মৃতদেহ এসে জড়ো হচ্ছে দিল্লির সিম্মাপুরি শ্মশানে। কাঠ দিয়ে সাজানো চিতা পাশাপাশি রাখা, পরপর চিতায় শুধুই আগুন, পুড়ে যাওয়া শবদেহের পাশে শুধুই কান্নার শব্দ, কান্না শুধুই কান্না, আর সরকারের বিরুদ্ধে বিষোদ্গার। दुनिया को मारने के लिए वोट ले रहा है, सारे देश बर्बाद कर दिया, सबके घर में चिताएं जला दी इसने, पूरे दिल्ली में घूम लिए उसको ले लेके, उसको बेड नहीं मिला, ऑक्सीजन नहीं मिली, कौन जिम्मेवार है इसका? দিল্লিতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 348 জনের, যাদের অনেকের মৃত্যু হয়েছে নিজের বাড়িতে। সেই করোনা রোগীর কোনো রেকর্ড নেই সরকারের কাছে। এমন সংখ্যাও বাড়তে বাড়তে 1150 ছুঁয়েছে। দিল্লিতে কোভিড শয্যার অভাব, রাজধানীতে অক্সিজেনের অভাব। 5 ঘন্টার মধ্যেই নিজের বাবা এবং কাকার মৃত্যু দেখল এক যুবক। সেও এসে দাঁড়িয়েছে অসংখ্য চিতার মাঝখানে। 5 घंटे के अंदर दोनों भाई मतलब निकल गए मेरे पापा भी और मेरे ताऊ जी भी दोनों। कल मैं पापा को 7 घंटे ट्रीटमेंट के लिए घुमाता रहा। চিতায় শুধু আগুন জ্বলছে না, জ্বলছে প্রিয় মানুষগুলো, পুড়ে খাক হচ্ছে প্রিয় হৃদয়গুলো। পুড়তে বাকি থাকলো শুধু আতঙ্ক, জানিয়ে ফিরতে হচ্ছে সবাইকে। আকাশ বার্তা। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী রাজ্যে, জরুরিকালীন পরিস্থিতি সামাল দিতে এবার 55টি অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য। মেডিকেল কলেজ সহ রাজ্যের 105টি সরকারি হাসপাতালে এবার থেকে পাইপে অক্সিজেন সরবরাহ করবে সরকার। অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার 105টি সরকারি হাসপাতালে পাইপলাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ করতে উদ্যোগী হল রাজ্য। এর ফলে প্রায় 12,500 রোগীকে 24 ঘন্টায় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য। আগামী 5ই মের মধ্যে আরও 41টি সরকারি হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতি সামলাতে 55টি হাসপাতাল যাতে অক্সিজেন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তার জন্য সেখানে অক্সিজেন প্ল্যান্ট বসাবে রাজ্য। রিফিলিংয়ের ঝামেলা কমাতে বেশ কয়েকটা জেলা স্তরের হাসপাতালে তৈরি করা হবে অক্সিজেন ট্যাঙ্ক। এমনকি এখন থেকে প্রয়োজন পড়লে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই অর্থ দপ্তরের নির্দেশিকা মেনে বাইরে থেকে অক্সিজেন কিনে অবস্থা সামাল দিতে পারবে। এজন্য শিথিল করা হয়েছে এলাকা ভিত্তিক অক্সিজেন সরবরাহের ওপর জারি নিষেধাজ্ঞাও। রাজ্যে আজ করোনা আক্রান্ত হয়েছেন 16,403 জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা 3,708 জন। উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 3,451 জন। রেকর্ড গড়ে রাজ্যে আজ মোট মৃত্যু হয়েছে 73 জনের, যার মধ্যে কলকাতাতেই 24 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর নিরিখে এরপরই রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে আজ 13 জনের মৃত্যু হয়েছে করোনায়। আকাশ বার্তা। সামান্য হলেও আশার খবর, দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমল। শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,23,000 মানুষ, তবে মৃতের সংখ্যা রয়েছে আগের জায়গাতেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কমল, যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের সার্বিক করোনা পরিস্থিতির উপর। টানা 4 দিন পর দেশে দৈনিক সংক্রমণ খানিকটা হলেও কমে হয়েছে 3,23,144, মৃত্যু হয়েছে 2,771 জনের। সংক্রমণ সামান্য কমলেও চিকিৎসকরা কিন্তু এখনই আশার কথা শোনাতে রাজি নন। এর আগেও বেশ কয়েকবার সামান্য পিছু হটার লক্ষণ দেখিয়েও বড়সড় লাভ দিয়েছিল করোনা। তবে অনেকেই বলছেন কড়াকড়ির সুফল খানিকটা হলেও মিলেছে মহারাষ্ট্রে, যেখানে তাদের দৈনিক সংক্রমণ 65,000-এর উপরে ঘোরাফেরা করছিল, সেখানে শেষ 24 ঘন্টায় সেই মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন 48,700 জন। এরপরেই উত্তরপ্রদেশ 33,500-এর বেশি। পশ্চিমবঙ্গে শেষ 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 16,000, মৃত্যু হয়েছে 68 জনের। দেশে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের সংকট মেটেনি এখনো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানমের কথায় ভারতের অবস্থা হৃদয় বিদারক বললেও কম হয়ে যায়। এর মধ্যেই চলছে টিকাকরণ। শেষ হিসেব অনুযায়ী দেশে এখনো পর্যন্ত টিকা পেয়েছেন প্রায় 14.5 কোটি মানুষ। আকাশ বার্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কোভিড পরিস্থিতির মোকাবিলায় ভারতের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এই অবস্থায় ভারতের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। বর্তমান সময় থেকে ভারত যাতে দ্রুত নিস্তার পায়, তার জন্য যা প্রয়োজন তা দিয়ে সাহায্য করবে মার্কিন প্রশাসন।
দেশের পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় যাচ্ছে বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাইডেন জানান, আমেরিকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল ভারত, এখন ভারতের দুঃসময়ে পাশে থাকবে তারা। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়, অক্সিজেনের অভাবে মরতে হচ্ছে একের পর এক কোভিড আক্রান্ত রোগীকে। এই অবস্থার উন্নতি ঘটাতে সবার আগে প্রয়োজন অক্সিজেন, আর সেই ব্যাপারে মোদীকে আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। 10 লিটার ও 45 লিটার অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন জেনারেটর, অক্সিজেন তৈরির প্ল্যান্ট, রেমডেসিভিরের মতো প্রয়োজনীয় জীবনদায়ী জিনিসগুলো দিয়ে সাহায্য করতে চায় আমেরিকা। মার্কিন সেনারা যেভাবে ফিল্ড অক্সিজেন তৈরি করে, সেভাবেই দ্রুত অক্সিজেন তৈরি করা যাবে তাদের সরঞ্জামগুলো দিয়ে। এই অক্সিজেন প্রতিদিন 50 থেকে 100 রোগীর শয্যায় পৌঁছে যাবে, যা আরও বাড়ানো যেতে পারে। মোদি বাইডেনের 45 মিনিটের কথোপকথনে কোভিড পরিস্থিতি নিয়েই আলোচনা হয়, আর এরপরই পাশে দাঁড়ানোর আশ্বাস দেন 78 বছর বয়সী প্রেসিডেন্ট। আকাশ বার্তা। লকডাউনে বাইরে বেরোলে দেখাতে হবে আধার কার্ড, এমন নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। এই নির্দেশ মানতে হবে জনপ্রতিনিধিদেরও। তবে রমজানের কথা মাথায় রেখে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের বিধি ভাঙলে মহারাষ্ট্র পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। এমনকি ছাড় নেই জনপ্রতিনিধিদেরও। শুধু তাই নয়, আদালতের নির্দেশে বলা হয়েছে চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও সঙ্গে রাখতে হবে আধার কার্ড। তা দেখাতে না পারলে তার বিরুদ্ধে মামলা করা হবে। তবে রমজানের কথা মাথায় রেখে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, যারা মাস্ক পরছে না তারা সুপার স্প্রেডার, এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এমনকি কোনো জনপ্রতিনিধি লকডাউন বিধি ভাঙার চেষ্টা করলে তাকেও ছেড়ে কথা বলা হবে না। বাইক আরোহীকেও হেলমেটের নিচে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে করোনা আবহে অসমে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিকে দেশে দৈনিক সংক্রমণ 3.5 লক্ষ ছাড়িয়েছে। এই অবস্থায় দেশ জুড়ে লকডাউন প্রয়োজন বলে জানিয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। কারো কারো মত, সংক্রমণের এপিসেন্টারগুলো খুঁজে সেখানে লকডাউন করা প্রয়োজন। আকাশ বার্তা। অক্সিজেনের তীব্র সংকট রাজ্যে। আজ সকালেই অক্সিজেনের অভাবে 4 রোগীর মৃত্যু হয়েছে বীরভূমের রামপুরহাট হাসপাতালে, যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা রাজ্যের মতোই বীরভূমের রামপুরহাট হাসপাতালে চলছে তীব্র অক্সিজেনের সমস্যা। অক্সিজেনের অভাবে আজ সকাল 7টা থেকে 11টার মধ্যে 4 জন রোগীর মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। তাদের অভিযোগ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া রোগীদের খুব অল্প সময়ের জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছে না। কেন অক্সিজেন আসছে না, কিসের জন্য অক্সিজেন আসছে না, সেটা তো ম্যানেজমেন্ট বুঝতে পারবে, আমরা তো আর বুঝতে পারবো না। হ্যাঁ, অক্সিজেন অভাবে আজকে আমাদের এখানে মোটামুটি 4 জনের মতন ডেথ হয়েছে অক্সিজেনের অভাবে তারা। কিন্তু যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। আমি আর এই ওইভাবে অফিসিয়ালি আমি কোনো দেবো। অভিযোগ উঠছে যে কাল থেকে নাকি অক্সিজেন পাচ্ছে না পেশেন্টরা। এটা সরান আমার কাছ থেকে, সামনে থেকে সরান, এভাবে সামনে আসবেন না। অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালেও অক্সিজেনের তীব্র সংকট চলছে। স্টোরে পড়ে রয়েছে প্রচুর খালি সিলিন্ডার, ফলে প্রয়োজনের তুলনায় অক্সিজেনের হাহাকার এখানে। কর্তৃপক্ষের সাফাই, বর্ধমান থেকে সিলিন্ডার ভরতে হয়, তাই অভাব রয়েছে। আকাশ বার্তা। রাজ্য জুড়ে টিকাকরণের কাজ গতি পাচ্ছে ঠিকই, তবে অনেক ক্লিনিকেই আরটিপিসিআর টেস্ট বন্ধ হয়ে গিয়েছে। ফলে উপসর্গ থাকলেও পরীক্ষা না হয় চিহ্নিতকরণের কাজে ব্যাঘাত ঘটছে। ভ্যাকসিন নিয়ে গোলমাল চরমে পৌঁছলো পূর্ব পুটিয়ারিতে। আজ ভ্যাকসিন নিতে ভোর 5টা থেকে লাইন পড়ে 114 নম্বর ওয়ার্ডের জীবনানন্দ সভাগৃহের সামনে। কিন্তু অনেকেই ভ্যাকসিন পাননি বলে অভিযোগ, তা নিয়ে বিক্ষোভ দেখান তারা। এদিকে কলকাতার পুরো ক্লিনিকগুলিতে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ায় অনেক জায়গাতেই আরটিপিসিআর টেস্ট হচ্ছে না। কোভিড উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হচ্ছে। এমনকি কোভিড সুনামির চেহারা নেওয়ায় বহু বেসরকারি সংস্থাও বাড়িতে গিয়ে আরটিপিসিআর টেস্ট করা বন্ধ করে দিয়েছে। ঘুরতে কিট পাচ্ছি না, এটাও একটা প্রবলেম, আর রিপোর্টও ঠিক টাইমলি দিতে পারছি না। এখন তো ওনারা বুকিং নিচ্ছেন না, 29 তারিখ থেকে নেবেন। কিট অ্যাভেলেবেল নেই, যদি অ্যাভেলেবেল হয় তাহলে ওনারা 29 তারিখে 3টের সময় ফোন করতে বললেন, যদি অ্যাভেলেবেল হয় তাহলে বুকিং দেবেন। পুরো ক্লিনিকগুলির বক্তব্য, স্থান সংকুলন হচ্ছে না বলে শুধুমাত্র টিকাকরণের কাজ চলছে এখন। আরটিপিসিআর টেস্ট আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু উপসর্গ নিয়ে যারা আসছেন তারা আক্রান্ত কিনা তা বোঝা যাচ্ছে না। আকাশ বার্তা। টাকার বিনিময়ে করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। শহরের বেশ কয়েকটা বেসরকারি হাসপাতালে এই চক্র চলছে বলে অভিযোগ উঠছে। গণধোলাই দেওয়া হয় কুকর্মের পাণ্ডাদের। তদন্তে নেমেছে পুলিশ।
গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা। মোটা টাকার বিনিময়ে করোনায় আক্রান্ত মৃতদেহ দাহ করার ঘটনার হদিশ মিলল বর্ধমানে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যেখানে আতঙ্কে দিন কাটাচ্ছে, সেখানে একদল অসাধু চক্র মৃতের পরিবারের কাছ থেকে মোটা টাকা নিচ্ছে বলেই অভিযোগ স্থানীয়দের। বর্ধমান শহরে বেশ কিছু বেসরকারি হাসপাতালে এরকম দালাল চক্রের হদিশ মিলেছে, যারা রাতের অন্ধকারে কোভিডে বডি সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে নির্মল ঝিল শ্মশানে সৎকার চালাতো বলে জানা যাচ্ছে। ঘটনার প্রকাশ্যে আসতেই শ্মশান চত্বরে এলাকার লোকজন হাতে নাতে ধরে ফেলে ওই দালাল চক্রীদের। চলে গণধোলাই। আমাদের এখানে একটা কোভিড মরা এসছে, তার থেকে একটা দালাল এসছে যে প্রতি মরাতে 30 থেকে 25,000 টাকা খায়। এর মধ্যে অনেকজনের হাত আছে, এর মধ্যে ডোম খায়, বামুন মশাই খায়, আর যারা পুরায় তারা সবাই খায়। গাইডলাইন অনুযায়ী করোনায় আক্রান্ত দেহ ধর্মীয় নিয়ম ছাড়াই দাহ করা হয়, কিন্তু প্রশাসনের চোখের আড়ালে দিনের পর দিন অসাধু কারবার চালিয়ে গেছে চক্রীরা। ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। আকাশ বার্তা। করোনার ছায়ায় এবার ইডি এবং সিবিআই দপ্তরে। কলকাতার 2 সংস্থার 30 জন আক্রান্ত। এই অবস্থায় তাদের দপ্তরে হাজিরা এবং জেরা আগামী 10 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রাজ্যের ইডি এবং সিবিআই দপ্তরে 34 জন আধিকারিক। সংক্রমণ এড়াতে আগামী 10 দিন হাজিরা এবং জেরার কাজ বন্ধ করল 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতা দপ্তর। কলকাতা সিবিআই অফিসের 4 জন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 30 জন আধিকারিক এই মুহূর্তে করোনা আক্রান্ত। রাজ্যের অতিমারী পরিস্থিতির দিকে নজর রেখেই তাই 2 কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো সাক্ষীকে নতুন করে হাজিরার নোটিশ দেওয়া হবে না। এমনকি ইতিমধ্যে যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদেরকেও আপাতত সিবিআই এবং ইডির দপ্তরে আসতে হবে না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কয়লা বা গরু পাচারের মামলায় ব্যস্ত সিবিআই এর তদন্তকারীরা। এই মামলায় গত কয়েকদিন ধরে যাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাদের আপাতত হাজিরা দিতে হবে না বলে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। তবে জেরা আপাতত বন্ধ থাকলেও তদন্তের গতিতে এর কোনো প্রভাব পড়বে না বলে বার্তা। করোনার কারণে টি-20 বিশ্বকাপ সরতে পারে ভারত থেকে, ভাবা হচ্ছে আরব আমির শাহীর নাম। করোনার কারণে টি-20 বিশ্বকাপ সরতে পারে ভারত থেকে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ এবার হওয়ার কথা ভারতে, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতি চিন্তায় রাখলো আইসিসিকে। আগামী অক্টোবর মাসেই ভারতের 9টা জায়গায় টি-20 বিশ্বকাপ হবে, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যা প্রায় সুনামিতে পরিণত হয়েছে তাতে কার্যত দিশেহারা ভারত। এই অবস্থায় মাত্র 6 মাস বাকি ওয়ার্ল্ড কাপের, তাই ভারত থেকে সরে আরব আমিরশাহিতে সরতে পারে টি-20 বিশ্বকাপ। গত বছরও অস্ট্রেলিয়া কোভিডের কারণে অনুষ্ঠিত হতে পারেনি টি-20 এই সেরা মঞ্চের খেলা, তাই এবছর তাতে কোনো রকম যাতে বিঘ্ন না ঘটতে পারে সেই কারণে খেলার স্থান বদল করতে পারে আইসিসি। এখনো পর্যন্ত আইপিএল এর খেলা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনাও করেছে একদল। তাই বিশ্বকাপ নিয়ে কোনো রকম সমালোচনার মুখে যাতে পড়তে না হয় তাই আগে ভাগেই ব্যবস্থা নিতে পারে আইসিসি, তাই ভেন্যু সরানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে তারা। আকাশ বার্তা। মালদার তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হামলা। এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।